আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার ক্লাস। আজকের ক্লাসে আমরা 49তম স্পেশাল বিসিএসের গাণিতিক যুক্তি অংশের সমাধান করব। তাহলে কথা না বাড়ি আমরা শুরু করি। প্রথম প্রশ্নে বলছে একটি ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 48 বর্গমিটার, ঘনকটির কর্ণের দৈর্ঘ্য কত? তো পাশে একটা ঘনকের ছবি দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। এখানে আমরা যদি খেয়াল করি, ঘনকের মোট 6টা ফেস থাকে। এই সামনের অংশটা যেটা, সেইটা হচ্ছে ট্রান্সপারেন্ট কালার দেওয়া আছে, বাকিগুলো বিভিন্ন কালার। ডান পাশে ইয়েলো, পেছনের দিকে ব্লু, উপরেরটা রেড, বামে হচ্ছে অরেঞ্জ, নিচের দিকে গ্রিন এবং সামনেটা ট্রান্সপারেন্ট। এই হচ্ছে 6টা ফেস। তো ঘনকের এই 6টা ফেসের পৃষ্ঠ বা ফেস, 6টা পৃষ্ঠের ক্ষেত্রফলগুলো সমান হয়, কারণ ঘনকের প্রতিটি সাইডের দৈর্ঘ্য সমান। তো এই প্রতিটি সাইডের দৈর্ঘ্যকে যদি আমরা এ চিন্তা করি তাহলে এক একটা সাইডের ক্ষেত্রফল হবে a স্কোয়ার, এবং যেহেতু মোট 6টা সাইড আছে তাহলে মোট ক্ষেত্রফল হবে 6a স্কোয়ার। তাহলে 6a স্কোয়ার সমান কত হবে? প্রশ্ন মতে 6a স্কোয়ার সমান 48, বা a স্কোয়ার সমান 6 দিয়ে ভাগ করলে 8। অতএব a সমান হচ্ছে 2√2। এখন ডান পাশে আরেকটা ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে একটা ঘনকের একটা সাইড যদি এ হয় তাহলে তার যে কোনো একটা পৃষ্ঠের যে কর্ণটা, যেমন এখানে একদম নিচের যে তলটা, সেই তলের কর্ণটা দেখতে পাচ্ছি √2a। কীভাবে হয়? এই যে এই সাইডটা আর এই সাইডটা, এই সাইড এবং এই সাইড মিলে একটা সমকোণী ত্রিভুজ তৈরি করছে। তাহলে এই দুটো সাইড হচ্ছে আমার যতক্ষণ লম্বভূমি চিন্তা করা যায়, তাহলে a স্কোয়ার প্লাস a স্কোয়ার সমান হচ্ছে অতিভুজ স্কোয়ার, তাহলে অতিভুজটা কত হবে? অতিভুজটা সমান হচ্ছে 2a স্কোয়ার তার রুট, তাহলে সেটা হবে হচ্ছে a√2 বা √2a। তো সেটাই হচ্ছে যে কোনো একটা পৃষ্ঠের বা তলের যে কর্ণ, তার দৈর্ঘ্য হচ্ছে a√2। এখন ঘনকের যখন কর্ণ বলা হয়, ঘনকের কর্ণ বলতে তার পুরো বডির কর্ণ বোঝানো হয়, বডি ডায়াগোনাল। সেটা হচ্ছে উপরের কোনো একটা তলের কোণা থেকে নিচের তলের অপোজিট কোণা পর্যন্ত, উপরের তলের কোণা থেকে নিচের তলের অপোজিট কোণা পর্যন্ত। তাহলে সেইটা যদি আমরা নিতে চাই, তাহলে এই বাহুটা নিতে হবে, এই বাহুটা লম্ব, এবং এই নিচের তলের যেটা কর্ণ ছিল সেটা হবে ভূমি। তাহলে এই উপরের বাহুটা এবং নিচের তলের কর্ণ যেটা, এই দুটোর স্কোয়ার করে যোগ করলে সেটা এই কর্ণের বডির ডায়াগোনাল যেটা, তার স্কোয়ারের সমান হবে। অর্থাৎ a স্কোয়ার প্লাস √2a স্কোয়ার সমান বডি ডায়াগোনাল যেটা, তার স্কোয়ার, ডি স্কোয়ার। তাহলে ডি সমান হবে হচ্ছে ডি স্কোয়ার সমান 3a স্কোয়ার, বা ডি সমান √3a। এটা ফর্মুলা আকারে আপনাদের মুখস্থ থাকার কথা। তাহলে এখানে আমরা এর মানটা 2√2 বসালেই আমরা কর্ণের দৈর্ঘ্যটা পেয়ে যাব √3 ইন্টু 2√2। রুটের ভিতরে 3 আছে এবং 2 আছে, দুইটাকে একসাথে রুটের ভিতরে লেখা যায়। তাহলে 2 ইন্টু √2 3 গুণ করলে 6, 2√6, যেটা আমার অপশন ডিতে আছে, এটা কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে যদি দেখি, একটি ট্রেন প্রতি সেকেন্ডে 100 ফুট বেগে চলছে। এক ব্যক্তি বন্দুকের গুলির বেগ 200 প্রতি সেকেন্ডে 200 ফুট। উক্ত ব্যক্তি চলন্ত ট্রেনের 300 ফুট সামনে একটি স্তম্ভ লক্ষ্য করে গুলি ছুড়লে কত সেকেন্ড পর তা স্তম্ভকে আঘাত করবে? তো আমরা সিনারিওটা এরকম চিন্তা করতে পারি, একটা ট্রেন আছে এবং ট্রেন থেকে সামনের দিকে একটা স্তম্ভ আছে, যেটা ট্রেন থেকে 300 ফিট দূরে। তো এই ট্রেনটা সামনের দিকে যাচ্ছে 100 ফুট বেগে, 100 ফুট পার সেকেন্ড। এবং এখানে ট্রেনের উপরেই এক ব্যক্তি দাঁড়িয়ে গুলি ছুড়বে, যেটা কিনা 200 ফুট পার সেকেন্ড বেগে। তো এখানে মানুষটা যখন গুলি ছুটছে, তখন তার বন্দুকের যে গুলি বা বুলেট, সেটা 200 ফুট পার সেকেন্ড বেগে সামনের দিকে আগাতে থাকবে। কিন্তু গুলি ছোড়ার আগেও
লোকটা যখন এই ট্রেনে দাঁড়ায় ছিল, তাহলে ট্রেন যেহেতু 100 ফুট/সেকেন্ড বেগে সামনের দিকে আগাচ্ছে, তাহলে এই মানুষটাও ট্রেনে বসেছিল, মানে মানুষটাও সামনের দিকে একই বেগে 100 ফুট/সেকেন্ড বেগে আগাচ্ছিল। আবার মানুষের হাতে যেহেতু বন্দুকটা ছিল, তার হাতে বন্দুকটা ছিল, অতএব এই বন্দুকটাও আমার সামনের দিকে 100 ফুট/সেকেন্ড বেগে আগাচ্ছিল যখন কোনো ট্রিগার চাপা হয়নি। তো তাহলে আগে থেকে এই বন্দুকটার একটা সামনের দিকে বেগ ছিল, সেটা হচ্ছে 100 ফুট/সেকেন্ড। এখন ট্রিগার চাপা হলে বুলেট যেটা বের হবে সেটা 200 ফুট/সেকেন্ড বেগে 200 ফুট/সেকেন্ড বেগে সামনের দিকে আগাবে। তাহলে এই বুলেটটার মোট ভেলোসিটি বা মোট বেগ হবে হচ্ছে, তার আগে থেকেই 100 ফুট/সেকেন্ড বেগ ছিল সামনের দিকে, এবং নতুন করে ট্রিগার চাপার কারণে আরও 200 ফুট/সেকেন্ড। তাহলে মোট বেগটা হবে 200 যোগ 100 সমান হচ্ছে 300 ফুট/সেকেন্ড বেগ। ঠিক আছে, এটা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে এটা আরেকভাবেও চিন্তা করা যায়, যে আমরা যদি ট্রেনটাকে স্থির চিন্তা করি, মনে মনে ট্রেনটাকে স্থির চিন্তা করলে আমরা চিন্তা করতে পারি যে স্তম্ভটাই সামনের দিকে এগিয়ে আসছে। তাহলে ট্রেনটা স্থির চিন্তা করলে স্তম্ভটা কত বেগে এগিয়ে আসবে? ট্রেনটা যত বেগে সামনে এগিয়ে যাচ্ছে, আসলে ট্রেনটা 100 ফুট/সেকেন্ড বেগে এগিয়ে যাচ্ছে, তাহলে স্তম্ভটাও আমরা চিন্তা করতে পারি 100 ফুট/সেকেন্ড বেগে এগিয়ে আসবে, অর্থাৎ প্রতি সেকেন্ডে 100 ফুট এগিয়ে আসবে স্তম্ভটা। সেক্ষেত্রে ট্রেনটাকে আমাদের স্থির চিন্তা করতে হবে। এখন যদি ট্রেন থেকে আমরা একটা বন্দুক ট্রিগার করি, তাহলে বুলেট বের হবে। বুলেটটা কত বেগে সামনে যাবে? বুলেটটা যাবে 200 ফুট/সেকেন্ড বেগে, অর্থাৎ প্রতি সেকেন্ডে 200 ফুট সামনে আগাবে। তাহলে আমার স্তম্ভটা এগিয়ে আসছে 100 ফুট/সেকেন্ড বেগে, আর বুলেটটা এগিয়ে যাচ্ছে 200 ফুট/সেকেন্ডে। তাহলে তাদের মধ্যবর্তী দূরত্বটা প্রতি সেকেন্ডে কত করে কমবে? একজন 100 এগিয়ে আসছে আর একজন 200 যাচ্ছে, তাহলে মধ্যবর্তী দূরত্বটা প্রতি সেকেন্ডে কমবে 300 ফুট করে, অর্থাৎ তাদের বেগটা 300 ফুট/সেকেন্ড। তাহলে আমাদের কত দূরত্ব অতিক্রম করতে হবে? S=VT, এইভাবে ফর্মুলা লিখতে পারি, S=VT। তাহলে কত সময় লাগবে টি যদি বের করতে চাই, সেটা হচ্ছে S/V। S হচ্ছে 300 ফুট বলা ছিল, বাই বেগটা হচ্ছে 300। তাহলে এখানে 1 সেকেন্ড টাইম লাগবে আসলে, হুইচ ইজ ইন অপশন সি। তাহলে অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্নে যদি দেখি, কোশ্চেন 3, একটি লোহার গোলক গলিয়ে কয়টি সমান আয়তনের গোলক তৈরি করা যাবে সম্ভব, যাদের প্রত্যেকের ব্যাসার্ধ বড় গোলকের ব্যাসার্ধের অর্ধেক? তাহলে বড় গোলকটির ব্যাসার্ধকে আমরা ক্যাপিটাল R চিন্তা করতে পারি, এবং কয়টি সমান আয়তনের, এটা আমরা ধরে নিলাম যে n সংখ্যক সমান আয়তনের ছোট গোলক তৈরি করা যাবে। তাহলে বড় গোলকের আয়তনটাকে যদি আমরা ক্যাপিটাল V চিন্তা করি, তাহলে ক্যাপিটাল V সমান কি হবে? সমান হচ্ছে ছোট গোলকের আয়তনকে যদি স্মল v ধরি, তাহলে n ইন্টু স্মল v হবে, কারণ বড় গোলক ভেঙেই আমরা ছোট গোলকগুলো পাচ্ছি, এবং কয়টা ছোট গোলক পাচ্ছি সেটা হচ্ছে n সংখ্যক। তাহলে n সংখ্যক ছোট গোলকের মোট আয়তন যেটা হবে, n সংখ্যক এগুলো যদি ছোট গোলক ধরি, এরকম ছোট গোলক, এদের মোট আয়তনটা কি হবে? আমার একটা বড় গোলকের সমান হবে। ঠিক আছে, তাহলে ক্যাপিটাল V সমান n ইন্টু স্মল v। এখন এই ক্যাপিটাল Vটা কত? বড় গোলকের আয়তন। তাহলে আয়তনের ফর্মুলা আমরা কি জানি? গোলকের আয়তন হচ্ছে 4/3πr³, মানে রেডিয়াসের কিউব। তো এখানে আমরা রেডিয়াসটাকে ক্যাপিটাল R ধরেছি, তাহলে ক্যাপিটাল R³ সমান কি হবে? n ইন্টু স্মল v। স্মল v হচ্ছে ছোট গোলকের আয়তন। তাহলে ফর্মুলা তো একই, ফর্মুলা হচ্ছে 4/3πr³, বাট ছোট গোলকের ব্যাসার্ধ বলেছে বড় গোলকের অর্ধেক, বড় গোলকটির অর্ধেক, অর্থাৎ বড় গোলকটির ব্যাসার্ধ যেহেতু ক্যাপিটাল R ধরেছি, তাহলে ছোট গোলকের ব্যাসার্ধ হবে ক্যাপিটাল R/2, তার কিউব। ঠিক আছে, তাহলে বামে ডানে 4/3π এই অংশটুকু কাটাকাটি করা যায়, 4/3π। তাহলে আমাদের বামে থাকবে r³, ডানে থাকবে n ইন্টু r³/8। তাহলে এখন যদি আমরা r³ কাটি, তাহলে n/8 = 1, অতএব n = 8, অর্থাৎ আমাদের 8টা ছোট গোলক তৈরি করা সম্ভব। একটি বড় গোলককে যদি বড় গোলকের ব্যাসার্ধের অর্ধেকের সমান ব্যাসার্ধ নিয়ে যদি ছোট গোলক প্রস্তুত করি, তাহলে এরকম ছোট গোলক বানানো যাবে 8টা, যেটা অপশন ডিতে আছে, এটা কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে দেখি, এক্স বেসড লগারিদম অফ 4 = -2। তো আমরা ফর্মুলা জানি যে a বেসড লগ অফ b ইকুয়াল, যদি c হয় তাহলে a টু দি পাওয়ার c সমান b হয়। তাহলে এখানেও যদি আমরা এই ফর্মুলা ইউজ করি, তাহলে কি হবে? x টু দি পাওয়ার -2 = 4 হবে, বা 1/x² = 4,
বা আমরা যদি দুই পাশে উল্টায় দিই, রিভার্স করি, তাহলে কী হবে, এক্স স্কোয়ার ইকুয়াল 1/4 হবে। তাহলে 1/4 আবার কী লেখা যায়, 1/2 তার স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার সমান হাফের স্কোয়ার। তাহলে দুই পাশে যদি রুট করি তাহলে কী হবে, এক্স ইকুয়াল প্লাস মাইনাস হাফ লেখা যায়। অপশানে প্লাস হাফ মাইনাস হাফ দুটোই আছে, এখন কোনটা দাগাবো আমরা? তো এখানে তো এক্স হচ্ছে এই লগের বেজ আকারে আছে, তাই না? তাহলে লগের বেজ ও ভিতরে, এই যে 4টা ভিতরে আছে, তো এই ভিতরে এবং বেজে কখনো নেগেটিভ সংখ্যা বসে না, কখনো নেগেটিভ হয় না। তাহলে এই কারণে এখানে এক্স ইকুয়াল অ্যাকচুয়ালি নেগেটিভ হবে না, এক্স হবে হচ্ছে প্লাস হাফ, হুইচ ইজ ইন অপশন এ, অ্যান্ড দ্যাট ইজ কারেক্ট আনসার। পরের প্রশ্নে যদি যাই, একটি ত্রিভুজের প্রথম কোণ দ্বিতীয় কোণের অর্ধেক। তাহলে আমরা দ্বিতীয় কোণটাকে যদি 2x ধরি, তাহলে প্রথম কোণটা হবে x। তাহলে অ্যাঙ্গেল 1 প্রথম কোণ x, অ্যাঙ্গেল 2 দ্বিতীয় কোণ 2x। এরপরে তৃতীয় কোণ বলেছে অ্যাঙ্গেল 3, তাহলে তৃতীয় কোণ বলেছে অপর দুই কোণ, অর্থাৎ প্রথম এবং দ্বিতীয়। অপর দুই কোণ বলতে আর কোণ দুইটা থাকে, প্রথম দ্বিতীয়। অপর দুই কোণের বিয়োগ ফলের 3 গুণ। তো বিয়োগ ফলটা কত হবে, বড়টা থেকে ছোটটা বিয়োগ করব, কারণ তৃতীয় কোণ তো আর নেগেটিভ হবে না। তাহলে বড়টা থেকে, অর্থাৎ 2x থেকে x বাদ দিলাম, এটার কত গুণ, 3 গুণ। তো 2x থেকে x বাদ দিলে x থাকে, x ইন্টু 3, 3x। তাহলে আমার 3টা কোণ পাইলাম, x, 2x, 3x। তাহলে দ্বিতীয় কোণটা কত, অর্থাৎ 2x এর মানটা বের করতে হবে। তো আমরা কি জানি, ত্রিভুজের 3 কোণ যোগ করলে কত হয়, a1 প্লাস a2 প্লাস a3 সমান 180 ডিগ্রি। ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। সেক্ষেত্রে আমার x প্লাস 2x প্লাস 3x ইকুয়াল 180 ডিগ্রি, বা 6x ইকুয়াল 180 ডিগ্রি। তাহলে আমার 2x কত হবে, 3 দিয়ে ভাগ করছি, তাহলে 3 দিয়ে ভাগ করলে 60 ডিগ্রি, 3 6 18। তো 2x এর মানটাই আসলে জানতে চেয়েছে, কারণ দ্বিতীয় কোণের মান চেয়েছে। তাহলে 60 ডিগ্রি, এটা অপশন বিতে আছে, 60, এটাই সঠিক উত্তর। পরের প্রশ্নে যদি যাই, দুইটি সংখ্যার লসাগু 4x স্কোয়ার প্লাস 12x স্কোয়ার। তো এই প্রশ্নটাতে দুইটা এক্স স্কোয়ার টার্ম যোগ আকারে আছে, এরকম আসলে সাধারণত থাকে না। যদি এরকম 4x স্কোয়ার প্লাস 12x স্কোয়ার, তাহলে এটা একবারেই থাকতো, 16x স্কোয়ার থাকতো। তো এখানে একটা টাইপও আছে আসলে। তো এখানে 4x স্কোয়ারের জায়গায় 4x কিউব দিলে অঙ্কটা মেলে। 4x স্কোয়ারের জায়গায় যদি 4x কিউব দিয়ে করা হয় তাহলে অঙ্কটা মেলে, আদারওয়াইজ মেলে না। তো আমরা 4x কিউব দিয়ে অঙ্কটা সলভ করব। তাহলে দেখি আমরা প্রশ্নটা কী বলছে, 4x কিউব প্লাস 12x স্কোয়ার মাইনাস 16x মাইনাস 48, এটা হচ্ছে দুইটা সংখ্যার লসাগু, আর গসাগু হচ্ছে 2x প্লাস 4। এটা লসাগু আর এটা হচ্ছে গসাগু। তো সংখ্যা দুইটার একটা দেওয়া আছে, একটি সংখ্যা হচ্ছে 4x স্কোয়ার প্লাস 20x প্লাস 24, তাহলে অপর সংখ্যাটা কত সেটা বের করতে হবে। তো অপর সংখ্যাটা বের করার আগে আমরা একটু লসাগু গসাগু এগুলা এবং সংখ্যা, সেখান থেকে সংখ্যা বের করার পদ্ধতিটা একটু যদি চিন্তা করি। ধরেন 21 এবং 35, তাদের যদি লসাগু বের করি তাহলে কি হবে, এখানে 7 দিয়ে ভাগ করা যায়, তাহলে 7 দিয়ে 21কে ভাগ করলে 3, 7 দিয়ে 35কে ভাগ করলে 5। তাহলে লসাগু কী হবে, 7 গুণ 3 গুণ 5। তাহলে লসাগু হচ্ছে, লসাগু সমান 7 গুণ 3 গুণ 5। আর গসাগুটা কী হবে, গসাগু সমান হচ্ছে, যেহেতু 21 এবং 35-এর মাঝে একটা মাত্রই কমন সংখ্যা, সেটা হচ্ছে 7, তাহলে গসাগু হচ্ছে 7। তাহলে এই লসাগু এবং গসাগু যদি গুণ করি তাহলে সেটা কী হবে, এই দুটো যদি গুণ করি, গুণ করলে হবে 7 গুণ 3 গুণ 5। সেখানে কি আছে, 3 7 21 আছে এবং 5 7 35 আছে, অর্থাৎ সংখ্যা দুইটার গুণফলটাই আমার চলে আসলো, 21 গুণ 35। লসাগু এবং গসাগু যখন গুণ করছি তখন আমরা সংখ্যা দুইটার গুণফলটা রিটার্ন হিসেবে পাচ্ছি। তো এই তত্ত্বটাই এখানে আমরা, এই থিওরিটাই এখানে আমরা ইউজ করব, যে দুটো সংখ্যার লসাগু এবং গসাগু যদি গুণ করি তাহলে সংখ্যা দুইটার গুণফল পাওয়া যায়। তাহলে এখানে আমাদের লসাগু এবং গসাগু দেওয়া আছে। লসাগুটা হচ্ছে 4x কিউব প্লাস 12x স্কোয়ার মাইনাস 16x মাইনাস 48,
এটা লসাগু গুণ হচ্ছে গসাগু কত 2x প্লাস 4। তাহলে এই লসাগু ইন্টু গসাগু সমান কী হবে, সংখ্যা দুইটার গুণফল। তো সংখ্যা দুইটার একটা দেওয়া আছে, আরেকটা তাহলে কি হবে, আরেকটা যদি ওয়াই হয় তাহলে বা এ হয়, এ ইন্টু এই একটা সংখ্যা এক্স স্কোয়ার 4x স্কোয়ার প্লাস 20x প্লাস 24। তাহলে আরেকটা সংখ্যা যে আমরা এ ধরলাম, এর মানটা কি হবে, সিম্পলি এই সংখ্যাটা দিয়ে যদি ভাগ করে দিই তাহলে এ সমান আমার উপরে থাকবে 4x কিউব প্লাস 12x স্কোয়ার মাইনাস 16x মাইনাস 48 ইন্টু 2x প্লাস 4 ডিভাইড বাই 4x স্কোয়ার প্লাস 20x প্লাস 24। এখন উপরে যদি আমরা উপরের প্রথম যে রাশিটা আছে সেখান থেকে আমরা 4 কমন নিতে পারি। 4 কমন নিলে থাকবে হচ্ছে এক্স কিউব প্লাস 12x স্কোয়ার এক্স কিউব প্লাস 3x স্কোয়ার, যেহেতু 4 কমন নিচ্ছি তাহলে 3 4 12 3x স্কোয়ার মাইনাস 4x মাইনাস 12 ইন্টু এই 2x প্লাস 4 থেকে 2 কমন নেওয়া যায় তাহলে x প্লাস 2 থাকে। আর নিচে যেই রাশিটা আছে 4x স্কোয়ার প্লাস 20x প্লাস 24, এখানেও যদি 4 কমন নিই তাহলে থাকে হচ্ছে x স্কোয়ার প্লাস 5x প্লাস 4 6 আর 24 তাহলে 6। তাহলে উপরে নিচে আমরা দেখতে পাচ্ছি 4 কাটা যায়, 4 কাটা যায়। আবার নিচের যে সংখ্যাটা আছে এক্স স্কোয়ার, নিচে যে রাশিটা আছে এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করা যায় কীভাবে, এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2x প্লাস 6, তাহলে এক্স প্লাস 3 ইন্টু এক্স প্লাস 2 এইভাবে উৎপাদকে বিশ্লেষণ করা যায়। তাহলে আমরা এই ভগ্নাংশটাকে এভাবেও লিখতে পারি, উপরে এক্স কিউব প্লাস 3x স্কোয়ার মাইনাস 4x মাইনাস 12 থাকলো ইন্টু 2 ইন্টু এক্স প্লাস 2, আর নিচে থাকবে হচ্ছে 4 কাটা গিয়েছে তাহলে এক্স প্লাস 3 ইন্টু এক্স প্লাস 2। তাহলে উপরেও এক্স প্লাস 2 আছে, নিচেও এক্স প্লাস 2 আছে, যেটা কাটে যায়। তাহলে আলটিমেটলি আমার থাকছে হচ্ছে উপরে 2 ইন্টু এক্স কিউব প্লাস 3x স্কোয়ার মাইনাস 4x মাইনাস 12 ডিভাইড বাই এক্স প্লাস 3। এখন এই যে ভগ্নাংশটা পেলাম, এখানে আমাদের উপরের যে রাশিটা আছে সেটাকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে সেখানে আমার এক্স প্লাস 3 আসতে হবে, কারণ আমার হরে বা ডিনোমিনেটরে এক্স প্লাস 3 আছে। তাহলে এক্স প্লাস 3 আর উপরেও যদি এক্স প্লাস 3 আসে উৎপাদকে বিশ্লেষণ করলে তাহলে দুইটা কাটা যাবে। তাহলে আমরা যেই রাশিটার মান বের করতে চাচ্ছি অ্যানাদার এক্সপ্রেশন অ্যানাদার টার্ম, সেটা আমরা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে আমরা এই উপরের যে রাশিটা আছে উপরের রাশিটাকে সিম্পলি এখন উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে এক্স কিউব প্লাস 3x স্কোয়ার মাইনাস 4x মাইনাস 12, এটাকে যদি উৎপাদকে বিশ্লেষণ করি একটা লাইন গ্যাপ দিব, কারণ এটা মিডল টার্ম না, এটা হচ্ছে হার্ডার ফ্যাক্টর বলা হয়, 9-10-এর হায়ার ম্যাথ বইতে ছিল। তো হার্ডার ফ্যাক্টরে এক লাইন গ্যাপ দিতে হয় এবং যেটা উৎপাদক সেইটা ওই এক লাইন গ্যাপ দিয়ে সেকেন্ড লাইনে লিখতে হয়। এক লাইন গ্যাপ দিলাম এক লাইন, তাহলে এই সেকেন্ড লাইনে আমি যেটা উৎপাদক আমি জানি এক্স প্লাস 3 এই রাশিটার উৎপাদক হবে, তাহলে এখানে এক্স প্লাস 3 আমি লিখে ফেললাম। এখন এক্স প্লাস 3কে কত দিয়ে গুণ করলে আমার এই এক্স কিউবটা আসবে, সিম্পলি বুঝতে পারছি যে এক্স স্কোয়ার দিয়ে গুণ করলে এক্স স্কোয়ার ইন্টু এক্স কত হবে, এক্স কিউব হবে। তো এক্স স্কোয়ার দিয়ে আবার 3কে গুণ করলে কত হয়, প্লাস 3x স্কোয়ার হয়। তাহলে প্রথম দুইটা টার্ম আমার মিলে গেছে। তাহলে এখন কি করব, এক্স প্লাস 3কে এখন এমন কিছু দিয়ে গুণ করবো যেন পরের টার্মগুলো মিলে। তাহলে পরের টার্মটা মাইনাস 4x আছে, মাইনাস 4x মেলার জন্য আমার এখানে মাইনাস 4 দিয়ে গুণ করতে হবে। তাহলে মাইনাস 4 ইন্টু এক্স মাইনাস 4x হয়। আবার মাইনাস 4 দিয়ে 3কে গুণ করলে কত হয়, মাইনাস 12 হয়। তাহলে পরের দুইটা টার্মও মিলে গেছে। দ্যাট মিন্স আমার এই এক্স কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস মাইনাস 4x মাইনাস 12 এটার উৎপাদকে বিশ্লেষণ হবে এক্স প্লাস 3, এই যে এক্স প্লাস 3 এবং এক্স প্লাস 3 কমন নিলাম ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 4, এটাই হচ্ছে এই রাশিটার উৎপাদকের বিশ্লেষণ। তাহলে আমরা যদি এই উৎপাদকে বিশ্লেষণের উৎপাদকে বিশ্লেষণ করা এই টার্মটা এখানে বসাই তাহলে থাকে হচ্ছে এ সমান 2 ইন্টু এক্স প্লাস 3 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 4,
আর নিচে ছিল আগে থেকেই এক্স প্লাস থ্রি। তাহলে এক্স প্লাস থ্রি কাটা যাবে, এক্স প্লাস থ্রি কাটা থাকে হচ্ছে 2 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 4। তো এটাই হচ্ছে আমাদের এ বা দ্বিতীয় যে রাশিটা আর কি। তাহলে দ্বিতীয় রাশিটা আমরা প্রশ্ন থেকে অপশানগুলো যদি দেখি, অপশানে 2 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 4, 2 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 4, যেটা অপশান বিতে আছে, অপশান বি তাহলে কারেক্ট আনসার। পরের কোশ্চেনে যদি যাই আমরা, কোশ্চেন 7, যদি গতকাল শুক্রবার হতো তাহলে আজ থেকে 81তম দিন কী বার হবে? তাহলে আজ থেকে যখন 81তম দিন বলছে, এটা আজকের দিনটাকে এক ধরবো নাকি আগামীকাল যেটা সেটাকে এক ধরবো, সেটা কিন্তু কোশ্চেনে ক্লিয়ার না। তবে কোশ্চেন দেখে আমার মনে হচ্ছে যে আজকের দিনটাকেই এক ধরতে হবে। তো আমরা প্রথমে একটু সলভ করি যে আজকের দিনটাকে যদি প্রথম দিন ধরি, তাহলে আজকে কী বার হবে? গতকাল শুক্রবার ছিল, আজ হবে শনিবার এবং আজকে প্রথম দিন। তাহলে দ্বিতীয় দিন কি হবে? রবি। তৃতীয় দিন সোম। এভাবে সপ্তম দিন এসে সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, সপ্তম দিন শুক্র। একইভাবে এভাবে চলতে চলতে 14তম দিন গিয়ে আবার শুক্রবার হবে। এভাবে আমাদের যেতে হবে 81তম দিন পর্যন্ত, তাই না? তাহলে আমরা 81কে যদি 7 দিয়ে এভাবে ভাগ করি, 7, 11, 77 হয়। তাহলে 77তম দিন যেটা, সেটাও হবে শুক্র। কারণ আমরা দেখতে পাচ্ছি এখানে 7-এর গুণিতক যেগুলো, 7-এর গুণিতক যেমন 7, 14 এগুলো শুক্রবার হচ্ছে। তাহলে 77তম দিনও শুক্রবার হবে। তাহলে 78তম দিন হবে শনিবার, 79তম দিন হবে রবিবার, 80তম দিন হবে সোমবার, তাহলে 81তম দিন হয় মঙ্গলবার। কিন্তু এখানে প্রশ্নে আমার মঙ্গলবার অপশানই নেই, সেক্ষেত্রে মঙ্গলবার উত্তর হবে না। সেক্ষেত্রে আমরা প্রথমে যেটা চিন্তা করলাম যে আজকের দিনটাকে আমি প্রথম দিন ধরবো, সেটা আসলে ভুল হয়েছে। তাহলে এই প্রথম দিন ধরতে হবে আগামীকাল থেকে। তাহলে আজ 0তম দিন, আগামীকাল যেটা সেটা হবে প্রথম দিন। তাহলে আজ তো শনিবার, তাহলে আগামীকাল হবে হচ্ছে রবিবার, তারপর সোমবার দ্বিতীয় দিন, তৃতীয় দিন মঙ্গলবার, চতুর্থ দিন বুধবার, পঞ্চম দিন বৃহস্পতিবার, ষষ্ঠ শুক্র, সপ্তম শনিবার। তাহলে এবার 14তম দিন কি হবে? অ্যাগেন শনিবার হবে। 77তম দিনও শনিবার হবে। তাহলে 78তম দিন রবিবার, 79তম দিন সোমবার, 80তম দিন মঙ্গলবার, 81তম দিন বুধবার। তো এই প্রশ্ন অনুযায়ী এই দুইটা কেসের বাইরে কিছু হয় না। তো প্রথম কেসে যেটা পেয়েছিলাম এটাই মোর অ্যাপ্রোপ্রিয়েট, যেহেতু আজ থেকে 81তম দিন বলেছে, তাহলে আজকের দিনটাকে প্রথম দিন কাউন্ট করাই মোর লজিক্যাল। কিন্তু সেই কাউন্টে আমরা কোনো অপশান যেটা সঠিক উত্তর হয় সেটা অপশানে পাচ্ছি না। দ্যাট ইজ ওয়াই আজকের দিনটাকে 0তম দিন ধরে আগামীকালকে যদি প্রথম দিন ধরি, তাহলে 81তম দিনটা হয় বুধবার, যেটা অপশানে রয়েছে। তাহলে এটাই কারেক্ট অ্যান্সার হবে, বুধবার। পরের কোশ্চেন যদি দেখি, নিচের ধারার পরবর্তী সংখ্যা কোনটি? তো এখানে একটা ধারা দেওয়া আছে, দেখতে পাচ্ছি 1, তারপর √9, 5, √49। তো 1 তো একই, √9 মানে হচ্ছে 3, তারপর 5, তারপরে √49 মানে 7। তাহলে আমরা সিরিজটা দেখেই বুঝতে পারছি যে 1, 3, 5, 7 এটা হচ্ছে বিজোড় সংখ্যা সমূহের একটা সিরিজ বা ধারা। তাহলে পরবর্তী সংখ্যা হবে পরবর্তী বিজোড় সংখ্যা, তাহলে 7-এর পর 9, যেটা অপশান বিতে আছে। এরপরের কোশ্চেন যদি দেখি, x² + 6x - 27 <0, অসমতাটির সমাধান সেট বের করতে বলেছে। তাহলে অসমতা সমাধান করতে গেলে আগে আমাদের এই দ্বিঘাত যে রাশিটা আছে সেটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে x² + 6x - 27 <0, এখানে যেহেতু এই কনস্ট্যান্টটা বিয়োগ আকারে আছে, তাহলে 6x এটাকেও আমাদের বিয়োগ করে 6 নিয়ে আসতে হবে। তো বিয়োগ করে 6 নিয়ে আসার অর্থ হচ্ছে যে দুইটা আমরা সংখ্যা নিব তাদের চিহ্নটা অপোজিট হবে। তাহলে আমরা 6কে বিয়োগ করে কীভাবে নিয়ে আসতে পারি? যাদের গুণফল আবার 27 হতে হবে, তাহলে 6কে আমরা নিয়ে আসতে পারি 9x - 3x, এই যে অপোজিট সাইন নিলাম, 9x পজিটিভ, 3x নেগেটিভ। তাহলে আবার 3 9 27 হয়, -27 <0, x²। তাহলে এখান থেকে আমরা x কমন নিলে x + 9 -3 কমন নিলে x + 9 <0, or x + 9 × x - 3 <0। এখন x + 9কে যদি 0 ধরি, তাহলে x এর ভ্যালু হয় -9,
এবং এক্স মাইনাস থ্রিকে যদি 0 ধরি তাহলে এক্সের ভ্যালু হয় 3। একটা হচ্ছে -9 আর একটা হচ্ছে 3। তাহলে আমাদের উৎপাদক একটা হচ্ছে x+9 আর একটা হচ্ছে x-3 এবং তাদের গুণফলটা x+9 ইন্টু x-3। তো x+9 এর ভ্যালুটা 0 হয় কোথায়? যখন এক্সের ভ্যালুটা আমার -9 বসাবো এই জায়গাটাতে সংখ্যা রেখার, যখন এক্সের ভ্যালু -9 হবে তখন x+9 এর ভ্যালুটা 0 হবে। কিন্তু তার বাম দিকের যে কোনো সংখ্যা অর্থাৎ -9 এর বামে যে সংখ্যাগুলো আছে সেখানে x+9টা হবে নেগেটিভ। তার ডানে সব জায়গায় কী হবে? পজিটিভ হবে। তাহলে -9 থেকে 3 পর্যন্ত এখানেও পজিটিভ হবে, আবার 3-র ডান পাশের রিজিয়নও এখানেও x+9 এর ভ্যালুটা হবে পজিটিভ। ওকে, এখন x-3 যেটা, x-3টা 0 হয় হচ্ছে x=3 যেখানে সেখানে, x=3 এখানে x-3টা 0 হয়। তাহলে তার ডান দিকে x-3টা কী হবে? পজিটিভ হবে, আর বাম দিকে সব জায়গায় নেগেটিভ হবে। x-3টা এখানেও নেগেটিভ, x-3টা -9-এর চেয়ে ছোটো এই অঞ্চলেও নেগেটিভ। তাহলে x+9 এবং x-3 এই দুইটার গুণফলটা কী হবে? গুণফল তাদের চিহ্ন দুইটা গুণ করলেই বোঝা যাবে না? যে দুটাই যদি নেগেটিভ হয় তাহলে গুণফলটা কী হবে? পজিটিভ হবে। আবার একটা পজিটিভ একটা নেগেটিভ হলে গুণফলটা নেগেটিভ হবে, আবার দুটাই পজিটিভ হলে গুণফলটাও পজিটিভ হবে। তাহলে আমাদেরকে বলেছে x+9 ইন্টু x+9 ইন্টু x-3 এটা লেস দ্যান 0 হওয়া লাগবে, অর্থাৎ গুণফলটা নেগেটিভ হতে হবে। তাহলে সেটা কোথায় আছে? সেটা আমরা দেখতে পাচ্ছি এই অঞ্চলে, অর্থাৎ -9 থেকে 3 পর্যন্ত এই অঞ্চলে আমাদের গুণফলটা হচ্ছে নেগেটিভ হবে। এখন -9-এর কি সমান হবে? না, সমান হবে না, কারণ -9 যদি বসানো হয় এক্সের মান তাহলে এই জিনিসটা 0 হয়ে যায়, এই টোটাল জিনিসটা 0 হয়ে যায়। কিন্তু আমরা আসলে 0 চাই না, 0-র চেয়ে ছোটো চাই, তাই না? তাহলে এক্সের ভ্যালু কী হবে? -9-এর ডান দিকে হবে যে -9 থেকে 3 পর্যন্ত, বাট -9-এর ডানে আর 3-এর বামে। তাহলে -9-এর বড় হবে, এক্স হবে হচ্ছে -9-এর বড়, এক্স ইজ গ্রেটার দ্যান -9 কিন্তু লেস দ্যান 3। এটাই হচ্ছে আমাদের সমাধান সেট। তবে এইটাকে আমরা প্যারেন্থেসিস দিয়েও লিখতে পারি, -9, 3। তো প্যারেন্থেসিস দিলে বোঝায় -9-এর চেয়ে বড়, 3-র চেয়ে ছোটো। যদি আমরা একদিকে ব্র্যাকেট দেই -9, 3, তাহলে এটা দিয়ে বোঝাবে -9 ইজ লেস দ্যান অর ইকুয়াল এক্স লেস দ্যান 3। তাহলে প্যারেন্থেসিস দিয়ে বোঝায় লেস দ্যান, ব্র্যাকেট দিয়ে বোঝায় লেস দ্যান অর ইকুয়াল। ঠিক আছে? তাহলে এখানে আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে প্যারেন্থেসিস দিয়ে -9 থেকে 3 পর্যন্ত, হুইচ ইজ এন অপশন সি। তাহলে সেটাই কারেক্ট অ্যান্সার। পরের কোয়েশ্চেন দেখি। এই প্রশ্নে বলেছে একজন লোক একটি কলা 1 মিনিটে খেতে পারে। 1 মিনিটে খেতে পারে, একটি কলা খেতে 1 মিনিট সময় লাগে। তাহলে 5 জন লোকের 5টি কলা খেতে কত সময় লাগবে? তো 1 মিনিটই সময় লাগবে আসলে। কেন? কারণ 5 জন লোক 5টা কলা খাচ্ছে, তাহলে একজন লোক কয়টা কলা খাচ্ছে? একটা কলা খাচ্ছে। তো একজন লোকের একটা কলা খাইতে কত সময় লাগে? 1 মিনিট সময় লাগে। তাহলে 5 জন লোকের 5টা কলা খাইতেও একই সময় লাগবে, কারণ এখানে একজন একটা খাচ্ছে, খাচ্ছে। তাহলে একজনের একটা খাইতে যেহেতু 1 মিনিট সময় লাগবে বলেইছে, তাহলে এটার উত্তর হচ্ছে 1 মিনিট, হুইচ ইজ এন অপশন সি। পরবর্তী প্রশ্ন দেখি। একটি বই 10% ক্ষতিতে বিক্রি করা হইল, বিক্রয় মূল্য 60 টাকা বেশি হলে 5% লাভ হতো, বইটির ক্রয় মূল্য কত? তো এই ধরনের প্রশ্নে আমরা ক্রয় মূল্য x, y, z এরকম না ধরে আমরা যদি 100 ধরি, যেহেতু পার্সেন্টেজ আছে, এই ক্যালকুলেশনটা অনেক ইজি হয়ে যায়। তাহলে ক্রয় মূল্য যদি 100 হয়, তাহলে 10% ক্ষতিতে বিক্রয় মূল্যটা কত হয়? 90 হয়, এবং 5% লাভে বিক্রয় মূল্যটা কত হয়? 105 হয়, তাই না? ক্রয় মূল্য যদি 100 হয়, তাহলে সে বিক্রি করেছে 90 টাকায়। এখন 5% লাভ করতে হলে বিক্রি করতে হয়তো কত টাকায়? 105 টাকায়। 105 টাকায়। তাহলে বিক্রয় মূল্য যেটা, এই যে ক্ষতিতে বিক্রি করা হলো, তাহলে বিক্রয় মূল্য যেটা 90, আর 5% লাভ করতে হলে বিক্রয় মূল্য যেটা হতো সেটা হচ্ছে 105। তাহলে এই দুইটার পার্থক্য কত? 15। অর্থাৎ 90-এর চেয়ে 15 টাকা আরও বেশিতে যদি বিক্রি করতো তাহলে তার 5% লাভ হতো। তাহলে 15 টাকা বেশিতে 5% লাভ যখন হয়, লাভ হলে ক্রয় মূল্য কত হয়? ক্রয় মূল্য
100 টাকা হয়। তাহলে 1 টাকা বেশিতে 5% লাভ হলে ক্রয়মূল্য কত হবে? 100/15। এখন এখানে বলেছে, প্রশ্ন বলেছে 60 টাকা বেশিতে বিক্রি, তাহলে 60 টাকা বেশিতে 5% লাভ হলে ক্রয়মূল্য কত হবে? 100 গুণ 60/15। তাহলে 15 আর 60 কাটলে 4, 4 15 60, 4 গুণ 100 400, অর্থাৎ এখানে ক্রয়মূল্য হচ্ছে 400 টাকা। পরবর্তী প্রশ্ন যদি দেখি, একটা বাক্সে 4টা লাল, 3টা নীল, 2টা হলুদ, একটা সবুজ বল আছে। তাহলে আমরা যদি একটু লিখি, একটা সবুজ, 2টা হলুদ, 3টা নীল এবং সর্বশেষ 4টা লাল। তাহলে এই বক্স থেকে যদি একটা বল ওঠানো হয়, একটা বল উঠাইলাম, তাহলে সেটা সবুজ হতে পারে। বলেছে লাল বল থাকবেই, কমপক্ষে কয়টা বল উঠালে সেখানে অন্তত একটা লাল বল থাকবেই, এই গ্যারান্টি দিতে হবে। এখন একটা যদি বল উঠাই সেটা যে লাল হবে এর কোনো গ্যারান্টি দেওয়া সম্ভব? একটা বল উঠাইলাম এই বক্স থেকে, সেটা লাল হবে, এই গ্যারান্টি কি দেওয়া সম্ভব? সেটা সবুজ হতে পারে, হলুদ হতে পারে, একটা উঠালে সবুজ হতে পারে, হলুদ হতে পারে, নীলও হতে পারে, লাল হবে এই গ্যারান্টি দেওয়া সম্ভব না। যদি দুইটা উঠাইলে কি হতে পারে? একটা সবুজ, একটা হলুদ, একটা হলুদ, একটা নীল, তারপরে একটা নীল, একটা সবুজ, এরকম হতে পারে, তাই না? লাল যে একটা থাকবেই এই গ্যারান্টি দেওয়া সম্ভব না। আবার তিনটা উঠাইলে একটা সবুজ, একটা হলুদ, একটা নীল, এরকম হতে পারে। ইট ইজ ভেরি আনলাইকলি, বাট হতেই তো পারে, তাই না? 3টাই নীল, এরকমও হতে পারে যে 3টা বল উঠাইলাম, 3টাই নীল, এরকমও হতে পারে, হুইচ ইজ ভেরি ভেরি আনলাইকলি। 3টাই নীল হবে, এটা খুবই সম্ভাবনা খুবই কম, কিন্তু হতেও পারে, মানে একটা যে লাল হবেই এই গ্যারান্টি দেওয়া সম্ভব না। আবার 4টা উঠাইলে দেখা গেল 3টা নীল, একটা হলুদ হতে পারে। 5টা উঠাইলেও তাই, যে 3টা নীল, 2টা হলুদ হতে পারে, বা 3টা নীল, একটা হলুদ, একটা সবুজ হতে পারে, ঠিক আছে? তাহলে আমার সর্বনিম্ন কয়টা উঠাইতে হবে আসলে? একটা লাল যদি আমি নিশ্চিত করতে চাই যে একটা লাল থাকবেই, এটা নিশ্চিত করতে গেলে আমাকে এই নীল, হলুদ, সবুজ এই সংখ্যাগুলো কত? মোট হচ্ছে 6টা। তাহলে তাদের 6টা উঠাইতেই হবে, প্লাস 1, 6 + 1 অর্থাৎ 7টা যদি আমি উত্তোলন করি বক্স থেকে, তাহলে সেখানে আমার একটা লাল থাকবেই, এটা গ্যারান্টেড। কারণ যদি 6টাই কি হয়? নীল হয়। 6টার 3টা নীল হয়, 2টা হলুদ হয়, একটা সবুজ হয়। ইট ইজ ভেরি আনলাইকলি, কিন্তু যদি হয় তাহলে বাকি যে সপ্তম বলটা সেটা অবশ্যই লাল হবে, কারণ 6টার বাইরে 7 নাম্বার আর এই লালের বাইরে অন্য কোনো বল হওয়ার চান্স নাই, ঠিক আছে? 6টা বল তো আমরা নীল, হলুদ এবং সবুজেই কাভার হয়ে গেল, তাহলে সপ্তম বলটা লালের বাইরে অন্য কিছু হওয়ার চান্স নাই। তাহলে 7টা বল যদি আমরা উত্তোলন করি, যেটা হচ্ছে আমার এই লাল বাদে বাকি যে বলগুলো আছে সেগুলো, প্লাস হচ্ছে আরও একটা অতিরিক্ত একটা নিলাম যেন লাল হওয়াটা নিশ্চিত করা যায়, ঠিক আছে? তাহলে 3+2+1+1, এই 7টা বল উত্তোলন করলে সেখানে অন্তত একটা বল লাল থাকবে। তাহলে এখানে উত্তর হচ্ছে অপশান সি। পরের কোশ্চেন দেখি। এখানে বলেছে একটি থলিতে 3টি সবুজ, 2টি লাল, অপর একটি থলিতে 2টি সবুজ, 5টি লাল বল আছে। নিরপেক্ষভাবে প্রত্যেক থলি থেকে একটি করে বল তোলা হলো, 2টি বলের মধ্যে অন্তত একটি সবুজ হওয়ার সম্ভাবনা কত? তো আমরা যদি থলি 2টা মার্ক করি, প্রথম থলি এখানে 3টা সবুজ, 2টা লাল, আর একটা থলি হচ্ছে 2টা সবুজ, 5টা লাল। এটাকে যদি এ থলি বলি, এটাকে যদি বি থলি বলি, তাহলে এখানে 2টা থলি থেকেই একটা করে বল তুলতে হবে এবং এই 2টা বলের অন্তত একটা সবুজ হওয়ার সম্ভাবনা বের করতে হবে। তো অন্তত একটা সবুজ হওয়ার সম্ভাবনা বের না করে আমরা যদি এমন করি যে 2টাই লাল হবে, 2টাই লাল হবে এই সম্ভাবনা, তাহলে প্রথমটাতে লাল হওয়ার সম্ভাবনা, এটাকে যদি আমরা পি অফ এ বলি, সেটা কত হয়? লাল 2টা, মোট 5টা, তাহলে 2/5। আবার বি থেকে লাল বল তোলার সম্ভাবনা পি অফ বি যদি বলি, তাহলে পি অফ বি সমান লাল 5টা, মোট 7টা। তাহলে 2টাই লাল হওয়ার সম্ভাবনা হচ্ছে
পি অফ এ ইন্টারসেকশন বি, সেটা হবে হচ্ছে পি অফ এ ইন্টু পি অফ বি। তো এই গুণ হওয়ার কারণ হচ্ছে এখানে পি অফ এ এবং পি অফ বি মিউচুয়ালি এক্সক্লুসিভ, একটা আর একটার উপর নির্ভরশীল না। এ থেকে লাল ওঠাটা বি থেকে লাল উঠছে কি না তার উপর নির্ভর করে না, এজন্য পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল পি অফ এ ইন্টু পি অফ বি হবে এখানে, এবং পি অফ এ হচ্ছে 2/5 ইন্টু পি অফ বি হচ্ছে 5/7, সুতরাং এটা হচ্ছে 2/7। তো দুইটা বলই লাল হবে এরকম সম্ভাবনা হচ্ছে 2/7। তাহলে আমরা যদি 1 থেকে বিয়োগ করি 1 মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি, বা 1 মাইনাস পরে করি, এখন আমরা যদি পি অফ এ ইন্টারসেকশন বি প্রাইম বের করি, অর্থাৎ 1 মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি বের করি, সমান হচ্ছে 1 মাইনাস 2/7 সমান 5/7। এটা কি বোঝায়? এটা বোঝায় দুইটাই লাল না হওয়ার সম্ভাবনা। দুইটাই লাল হওয়ার সম্ভাবনা ছিল 2/7, দুইটাই লাল হওয়ার সম্ভাবনা। দুইটাই লাল হওয়ার সম্ভাবনা। আর এখন যেটা পেলাম সেটা হচ্ছে দুইটাই লাল না হওয়ার সম্ভাবনা। লাল না হওয়ার সম্ভাবনা। সেক্ষেত্রে দুইটাই যদি লাল না হয় অন্তত একটা সবুজ হবে, অন্তত একটা সবুজ হবে। অতএব অন্তত একটা সবুজ হওয়ার সম্ভাবনা হচ্ছে 5/7, যেটা অপশন এতে আছে। এটা কারেক্ট আনসার। পরের কোশ্চেন যদি দেখি, এখানে বলেছে কোনো যান্ত্রিক গিয়ার হুইলের চাকা ছোট হলে সংযুক্ত অবস্থায় বড়টির চেয়ে ছোট চাকাটি কিভাবে ঘুরবে। তো আমরা যদি একটু আঁকি ছোট চাকা এবং একটা বড় চাকা, তো এখানে ছোট চাকাও ঘুরবে বড় চাকাও ঘুরবে। তো দুইটা চাকারই এই টায়ারের বেগটা সমান হবে, কৌণিক বেগ না কিন্তু রৈখিক বেগটা সমান হবে। v1 ইকুয়াল v2। এটা হচ্ছে ছোট চাকার রৈখিক বেগ এবং বড় চাকার রৈখিক বেগ। এখন এই রৈখিক বেগের ফর্মুলা হচ্ছে ওমেগা 1 r1 ওমেগা আর, v সমান হচ্ছে ওমেগা আর। তাহলে ওমেগা 1 r1 সমান কি হবে? ওমেগা 2 r2। তাহলে ওমেগা 1 যদি বের করি, ওমেগা 1 সমান r2/r1 ইন্টু ওমেগা 2, অর্থাৎ বড়টার ওমেগা বা কৌণিক বেগ হচ্ছে ওমেগা 2 এবং ছোটটার কৌণিক বেগ হচ্ছে ওমেগা 1। তো ওমেগা 1 হচ্ছে r2/r1। এখন বড়টার ব্যাসার্ধ তো বড়টার ব্যাসার্ধ বেশি আর ছোটটার ব্যাসার্ধ কম, অতএব r2/r1 এটা হচ্ছে গ্রেটার দ্যান 1, একের থেকে বড়। অতএব ছোটটার যে কৌণিক বেগ ওমেগা 1 দ্যাট ইজ গ্রেটার দ্যান ওমেগা 2, অর্থাৎ ছোট চাকাটা আমার বড় চাকার চেয়ে জোরে ঘুরবে, যেটা অপশন বিতে আছে। এটা কারেক্ট আছে। এরপরে যদি দেখি 15 মিটার লম্বা একটা স্কেলের এক প্রান্তে 10 কেজি। এটা হচ্ছে 15 মিটার লম্বা একটা স্কেল, এক প্রান্তে 10 কেজি ওয়েট ঝোলানো আছে, 10 কেজি ওজন, এবং একই প্রান্ত থেকে এই প্রান্তটা থেকে 3:2 অনুপাতে, তাহলে এই প্রান্তের দিকে আমার 3 যদি হয় তাহলে অপর প্রান্তে 2, এরকম অনুপাতে 3:2 অনুপাতে কোনো একটা জায়গায় একটা পেরেক লাগানো আছে, তাহলে এই স্কেলটাকে যদি ব্যালেন্স করতে চাই তাহলে অপর প্রান্তে, অর্থাৎ এখানে কত কেজি ওজন দিলে এটা ব্যালেন্স হবে। তাহলে এখানে আমরা ধরে নিলাম m কেজি ওজন দিতে হবে। তাহলে আমরা এই স্কেল ব্যালেন্সিংয়ের সূত্র অনুযায়ী জানি যে উভয় পাশে আমার ভ্রামকটা সমান হবে, এদিকে ভ্রামক আর এদিকে ভ্রামক সমান হবে। তাহলে আমার বাম পাশে ভ্রামক হচ্ছে এই পেরেক থেকে এই দূরত্বটা হচ্ছে 2, তাহলে ভর ইন্টু দূরত্ব
এম ইন্টু টু ইকুয়াল হচ্ছে ডান পাশে দূরত্ব হচ্ছে 3 এবং ভর হচ্ছে 10, তাহলে ভর ইন্টু দূরত্ব করলে হবে 30, তাহলে এম ইকুয়াল 30/2 হচ্ছে 15 কেজি, অর্থাৎ বাম পাশে আমার 15 কেজি ওজন দিলেই এটা ব্যালেন্স হবে। অপশান সিতে আছে। পরের কোয়েশ্চেন দেখি, দুইটা সেট দেওয়া আছে, এম সেট এ বি 1 2, এন সেট জাস্ট 1 2, তাহলে এন মাইনাস এম সমান কত? এন মাইনাস এম। তো এন মাইনাস এম এটা এমন একটা সেট, এটাকে বি দিলাম সাপোজ, তাহলে এই বি সেটের উপাদানগুলো এমন হবে যে এন সেট থেকে আমরা এম এর উপাদানগুলো বাদ দিব, তাহলে এন সেটে কী কী আছে? 1 2 আছে, আবার এম সেটে আছে এ বি 1 2, তাহলে এ বি 1 2 এটা আমরা এন সেট থেকে বাদ দেব, তাহলে 1 2 এম এ আছে সেগুলো এন থেকে বাদ দিব, তাহলে এনে আর কিছুই থাকে না, ফাঁকা হয়ে যায়। এখন সেই ফাঁকা থেকে আবার কি বাদ দিব? এ বি বাদ দিব। তো এরকম বাদ দিলে এখানে মাইনাস এ মাইনাস বি এরকম হয় না, মাইনাস এ মাইনাস বি এগুলা হয় না, তাহলে কি হয়? মাইনাস এ মাইনাস বি হয় না, তাহলে কি হয়? এটা আসলে ফাঁকা থেকে এরকম কিছু উপাদান বাদ দিলে ওটা ফাঁকাই থাকে, তাহলে আমার 1 2 যখন বাদ দিচ্ছি এনটা ফাঁকা হয়ে যাচ্ছে, এখন এই ফাঁকা থেকে এ বি যদি বাদ দেয় এটা ফাঁকাই থাকবে, এবং ফাঁকা সেটকে এভাবে কার্লি ব্রেস দিয়ে ভিতরে কিছুই থাকে না সেভাবে লেখা হয়, অথবা 0 লিখে সেটাকে টান দিয়ে কেটে দিলেও সেটা ফাঁকা সেট বোঝায়। তাহলে এখানে অপশান এ হচ্ছে কারেক্ট আনসার। পরবর্তী কোশ্চেন 17 নম্বর, পি কিউ আর ত্রিভুজের কোণ কিউ হচ্ছে 90 ডিগ্রি। তাহলে একটা ত্রিভুজ আঁকতে পারি আমরা যার কিউ কোণটা হচ্ছে 90 ডিগ্রি, কিউ হচ্ছে 90 ডিগ্রি, এবং বলেছে অ্যাঙ্গেল পি সমান 2 অ্যাঙ্গেল আর। তো এখানে ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি, তো একটা যদি 90 হয় বাকি দুইটা কত হবে? অর্থাৎ পি প্লাস আর কত হবে? 90 হবে, কারণ তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তো এখানে পি আবার বলেছে 2 আর, তাহলে 2 আর প্লাস হচ্ছে আর, দ্যাট ইজ 90, তাহলে আর এর মানটা হবে 30 ডিগ্রি, 3 দিয়ে ভাগ করলে 30, তাহলে অ্যাঙ্গেল পিটা হবে 60 ডিগ্রি। তাহলে এটাকে দিলাম পি, এটাকে দিলাম আর। তাহলে এই যে পি কিউ আর ত্রিভুজ, এখানে আমাদের অপশানে দেখতে পাচ্ছি যে সব জায়গাতে 2 আছে। এখন কোন সম্পর্কটা সঠিক সেটা বের করতে হবে। তো আমরা জানি যে সাইন 30 মান হাফ হয়, সাইন 30 মান কি হয়? হাফ হয়, অতএব এখানে ক্রস মাল্টিপ্লাই করলে 2 আসার চান্স আছে, অতএব আমরা সাইন 30 অর্থাৎ 30 ডিগ্রি হচ্ছে অ্যাঙ্গেল আর এর মান, সাইন আরটা নিব, সাইন আর ইকুয়াল হচ্ছে সাইন 30 ইকুয়াল হচ্ছে হাফ, ইকুয়াল আমরা কি জানি? সাইন আরের বা সাইন থিটার ফর্মুলা হচ্ছে লম্ব বাই অতিভুজ। তো লম্ব হচ্ছে যেই কোণটা নিচ্ছি সেই কোণের বিপরীতে যেটা থাকবে সেটা হচ্ছে লম্ব, অর্থাৎ পিকিউ বাই অতিভুজ হচ্ছে এখানে পি আর, যেহেতু 90 ডিগ্রি কোণের অপোজিটে যেটা আছে সেটাকে অতিভুজ বলে, তাহলে পিকিউ বাই পি আর। তাহলে এখানে যদি ক্রস গুণ করি তাহলে 1 ইন্টু পি আর, তার মানে পি আর সমান 2 ইন্টু পিকিউ, তাহলে 2 পিকিউ, তাহলে পি আর সমান 2 পিকিউ, এটা অপশান সিতে আছে, সেটাই কারেক্ট আনসার। পরবর্তী কোশ্চেন, এক্স প্লাস বি ওয়াই ইকুয়াল এ স্কোয়ার, এক্স প্লাস বি ওয়াই ইকুয়াল এ স্কোয়ার, আর বিএক্স প্লাস বিএক্স মাইনাস এ ওয়াই সমান এ বি। এই সহসমীকরণে এক্স ওয়াইয়ের মান বের করতে হবে, এক্স ওয়াইয়ের সমাধান। তো আমরা দেখতে পাচ্ছি প্রথম সমীকরণে বি ওয়াই আছে আর দ্বিতীয় সমীকরণে মাইনাস এ ওয়াই আছে। তো প্রথমটাকে যদি আমরা এ দিয়ে গুণ করি আর দ্বিতীয়টাকে যদি বি দিয়ে গুণ করি, তাহলে প্রথমটাতে বি ওয়াইটা হয়ে যাবে এ বি ওয়াই, দ্বিতীয়টাতে এ ওয়াইটা হয়ে যাবে এ বি ওয়াই, এবং তখন যোগ করে দিলে এ বি ওয়াই কাটা যাবে। তাহলে গুণ করার পর কি হয় সেটা যদি আমরা দেখি, এ স্কোয়ার এক্স প্লাস এ বি ওয়াই ইকুয়াল এ কিউব। তো এ দিয়ে গুণ করলে এটা সমীকরণের দুই পাশেই গুণ হবে, বাম পাশে ডান পাশ দুই পাশে গুণ হবে। একইভাবে দ্বিতীয়টাকে বি দিয়ে গুণ করলে হয় বি স্কোয়ার এক্স মাইনাস এ বি ওয়াই ইকুয়াল
এ বি স্কোয়ার। তাহলে এখন যদি যোগ করে দিই তাহলে আমরা দেখতে পাচ্ছি এ বি ওয়াই কাটা যাবে, থাকবে হচ্ছে এক্স কমন নিলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল ডান পাশে থাকে হচ্ছে এ কিউব প্লাস এ বি স্কোয়ার, ডান পাশে আবার এ কমন নেওয়া যায় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এক্স ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, দুই পাশ থেকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কেটে দিলে এক্স সমান হচ্ছে এ। এটা যদি আমরা যে কোনো একটা সমীকরণে বসাই তাহলে এ ইন্টু এক নম্বরে যদি বসাই এই প্রথম অংশটাকে এখানে যদি বসাই তাহলে এ ইন্টু এ, এক্সের মান এখন এ বসালাম, প্লাস বি ওয়াই ইকুয়াল এ স্কোয়ার, বা বি ওয়াই সমান কী হবে এ ইন্টু এ স্কোয়ার, এ স্কোয়ার ডানে গেলে কী হবে বিয়োগ হবে, তাহলে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, অতএব ওয়াই সমান এটা হচ্ছে জিরো, এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মানে জিরো, তাহলে জিরো বাই বি তার মানে জিরো, অতএব এক্স কমা ওয়াই সমান হচ্ছে এ কমা জিরো। এটা আমাদের সমাধান, যেটা অপশান ডিতে আছে, হুইচ ইজ কারেক্ট অ্যান্সার। লাস্ট কোয়েশ্চেন, কোনো গুণোত্তর ধারের পঞ্চম পদ 32, অষ্টম পদ 256 হলে উক্ত ধারার সাধারণ অনুপাত। তো আমরা গুণোত্তর ধারার ক্ষেত্রে ধরে নিতে পারি যে প্রথম পদ এ সাধারণ অনুপাত হচ্ছে আর, তাহলে পঞ্চম পদ T5 সমান কী হবে এ আর টু দি পাওয়ার 5 মাইনাস 1, মানে এ আর টু দি পাওয়ার 4 ইকুয়াল 32, আর অষ্টম পদ এ আর টু দি পাওয়ার 8 মাইনাস 1, এ আর টু দি পাওয়ার 7 ইকুয়াল 256। তাহলে এটাকে যদি 1 বলি, এটাকে যদি 2 বলি এবং 2/1 করি তাহলে কি পাওয়া যাবে, বাম পাশে এবং ডান পাশে আলাদা করে ভাগ করব, তাহলে বাম পাশে এ আর টু দি পাওয়ার 7 বাই এ আর টু দি পাওয়ার 4 সমান হবে 256/32। তো 256কে আমরা যদি এভাবে লিখি 32 ইন্টু 2 কত হয় 64, গুণ 2 128, গুণ 2 256 ডিভাইড বাই 32, তাহলে এখানে 32 কাটা যাবে, আবার এখানে এ কাটে আর টু দি পাওয়ার 7 বাই আর টু দি পাওয়ার 4, তাহলে আর টু দি পাওয়ার 7 মাইনাস 4 মানে আর কিউব ইকুয়াল হচ্ছে এখানে 32 কাটলে থাকে হচ্ছে 2 ইন্টু 2 ইন্টু 2, তার মানে 8 মানে 2 কিউব, তাহলে আর কিউব ইকুয়াল টু কিউব, অতএব আর ইকুয়াল 2, যেটা অপশান সিতে আছে, তাহলে এটাই উত্তর। তো এই ছিল 49তম স্পেশাল বিসিএসের গাণিতিক যুক্তি অংশের প্রশ্নের সমাধান। সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।